জ্বালানি সংকটের মধ্যে আগামীকাল থেকে বিমানের ভাড়া বাড়তে চলেছে, অন্যদিকে ইতিমধ্যেই বেড়ে গিয়েছে অটো গ্যাসের দাম। লিটারে 5 টাকা দাম বেড়েছে অটো গ্যাসের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, লিটারে 5 টাকা দাম বেড়ে এখন কত হয়েছে অটো গ্যাসের দাম এবং অটো চালকরা কি বলছেন? দেখো, 57 টাকা 68 পয়সা ছিল গতকাল পর্যন্ত 1 কেজি গ্যাসের দাম বা 1 লিটার গ্যাসের দাম ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে অটো এলপিজির যে নতুন রেট এসেছে তাতে বলা হচ্ছে যে এবার থেকে 62 টাকা 68 পয়সা দিতে হবে, অর্থাৎ 5 টাকা এক ধাক্কায় 5 টাকা বেড়ে গেল এই অটো এলপিজির দাম। ফলে স্বাভাবিকভাবেই অটো চালকরা তারা পড়েছেন আতান্তরে। তার দ্বিতীয় কারণটা হচ্ছে যে একদিকে অটো এলপিজির দাম বাড়লো, কিন্তু অটো এলপিজি পাবেন কোথায়? এই মুহূর্তে কলকাতাতে রীতিমতো টানাটানি অবস্থা অটো এলপিজির। বিভিন্ন পাম্পে যেখানে এলপিজি পাওয়া যায়, অটোয় ব্যবহৃত এলপিজি পাওয়া যায়, সেই পাম্পের বাইরে অটো চালকরা গাড়ি নিয়ে লাইন দিয়েছেন। বেশিরভাগ পাম্পেই এলপিজি অমিল, রাতভর লাইন দিয়ে রয়েছেন অনেকে। অনেক পাম্পে এখনো পর্যন্ত এলপিজি এসে পৌঁছয়নি, এলে দেওয়া হবে বলা হচ্ছে। অনেক পাম্পে সারা রাত দেওয়ার পর ভোর রাতে শেষ হয়ে গিয়েছে এলপিজি। নেক্সট কখন আবার রিফিল হবে তাদের চেম্বার তারা জানেন না। ফলে স্বাভাবিকভাবেই অটো চালকরা তারা পড়েছেন সমস্যায়, এবং স্বাভাবিকভাবেই অটো চালকরা যদি সমস্যায় পড়েন, এলপিজি না পান, তাহলে কিন্তু গাড়ি বেরোবে না রাস্তায়। ফলে রাস্তায় বেরিয়ে অটো যে আগের মতো অ্যাভেলেবেল থাকবে গত 2-3 দিনের মতো, তা কিন্তু এক্ষুনি বুক বাজিয়ে বলতে পারছেন না অটো চালকরা। ধন্যবাদ সন্দীপ। একদিকে রান্নার গ্যাসের দাম বেড়েছে এবং শুধুমাত্র দাম বেড়েছে এমন নয়, সরবরাহ কিন্তু যথাযথ নয়। তার পাশাপাশি পথে বেরোলে এবার কিন্তু যানবাহন, সেক্ষেত্রেও আপনাকে বেশি টাকা দিতে হতে পারে। বিমান ভাড়াও কিন্তু আগামীকাল থেকে বাড়তে চলেছে। আর এবার আপনাদের দেখাবো যে কলকাতায় সিএনজিতেও কিন্তু সংকট রয়েছে। যারা গ্যাসের ক্ষেত্রে সিএনজি ব্যবহার করেন বা অটো চালকরা, তারা কিন্তু এই সমস্যার মুখে পড়তে শুরু করেছেন। অধিকাংশ পাম্পেই কিন্তু সিএনজি পাওয়া যাচ্ছে না, অটো চালকরা এমনটাই দাবি করছেন। দিকে যেমন কমার্শিয়াল সিলিন্ডারের ঘাটতি দেখা যাচ্ছে, অন্যদিকে বিভিন্ন অটোর যে জ্বালানি, সেই জ্বালানিতেও ন্যাচারাল গ্যাস তারও ঘাটতি দেখা যাচ্ছে। গ্যাস নেই, কোনো পাম্পে নেই, শুধু রুবিতে বলছে বিকেলে আসবে। হ্যাঁ, এখানে এই অবস্থা, সব গাড়ি এসে এখানে জড়ো হয়েছে, গ্যাস তো নিতে হবে না। এটা আজকে প্রায় 3 দিন হলো। ঘুরে গেছি, লাইন পাইনি, লাইন দিয়ে চলে গেছি। আজকে সকাল 9টার সময় লাইন দিয়েছি, এখন সামনাসামনি পৌঁছেছি, যাই না আদৌ গ্যাস পাবো কিনা। না, বন্ধ। সকাল 9টা থেকে দাঁড়িয়ে গেছি লাইনে, প্রচুর লাইন ছিল, দেখে আমরা চলে গেছিলাম। আজকে সকালবেলা এসে 9:30 থেকে মোটামুটি লাইন দিয়েছি এখানে এসে। 9:30 থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত গ্যাসের লাইনে আমরা রয়েছি। না, সকালবেলা আমাদের কাজে আর হয়নি, ভাড়া কাটা আমাদের হয়নি সকাল থেকে। এখানে অটো চালকদের অভিযোগ যে বিভিন্ন প্রান্তে যেখানে তাদের এই ন্যাচারাল গ্যাস যোগান দেওয়া হয়, সেখানে তারা ন্যাচারাল গ্যাস গতকাল থেকে পাচ্ছেন না। এবং প্রিন্স আনওয়ার শাহ রোডের এই যে পেট্রোল পাম্প, সেখানে তারা ন্যাচারাল গ্যাসের যে সাপ্লাই সেটা এসছে জানে সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। সকাল 9টা থেকে তারা তাদের যে রোজগারের জন্য বেরোনো সেটা বন্ধ রেখে এখানে সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন এই যোগান নেওয়ার জন্য। পরিস্থিতি এরকম গত 3-4 দিন ধরে চলছে। ফলে আগামী দিনে কি পরিস্থিতি দাঁড়াবে সেটাও তারা জানেন না। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিম এশিয়া যুদ্ধের আঁচ এবার লাগতে শুরু করেছে আম জনতার ঘরে। গ্যাস সিলিন্ডারের জন্য অনেক জায়গায় কার্যত হাহাকারের পরিস্থিতি। গ্যাস সিলিন্ডারের আকালে একাধিক নামী রেস্তোরাঁ বন্ধের মুখে। বহু ছোট রেস্তোরাঁ বাধ্য হয়ে ফিরেছে কয়লার উনুনে। আর এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করেছে মোদী সরকার। না, গ্যাস একদম পাচ্ছে না। কি বলছে ডিলাররা বলছে ঘরে মাল নেই। আমেরিকা ইসরায়েলের হঠাৎ ইরানকে আক্রমণ, পাল্টা ইরানের নাছোড় মনোভাব, প্রত্যাঘাত, সব মিলিয়ে সংকটে গোটা বিশ্ব। বাঙালির ঘরে বাজারে চায়ের দোকানে এখন আলোচনা হরমুজ প্রণালী নিয়ে, ট্রাম্প নেতানিয়াহু খামেনেইকে নিয়ে, যুদ্ধবাজ কট্টরপন্থী দখলদারদের নিয়ে। তার কারণ বাঙালির হেসেলে আগুন লাগিয়ে দিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। মোদী সরকার দাবি করছে অল ইজ ওয়েল, কিন্তু সত্যিই কি তাই? সবার মনে ভয়, গ্যাস সিলিন্ডার পাবো তো, রান্না হবে তো। কলকাতা থেকে জেলা গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে লম্বা লাইন, মুখে ভয়ের ছাপ। 3 তারিখে গ্যাস বুক করা আছে।
3 তারিখ আজকে 10 তারিখ এখনো গ্যাস পৌঁছায়নি বাড়িতে। ট্রাম্প, নেতানিয়াহু, ইরান দুপক্ষই তেলের ডিপোয় আক্রমণ শুরু করায় ভারতে গ্যাস তেলের আকাল। আসলে কোনো জায়গায় গ্যাস পাম্প নেই, কোনো পাম্পে নেই। এই মুহূর্তে আমরা এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল কিচেনের সামনে রয়েছি। যে দৃশ্য আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের এই যে সেন্ট্রাল কিচেন, সেখানে ডোমেস্টিক সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে। এসএসকেএম হসপিটাল যেটা পিজি, আজকে 19 কিলোর বাণিজ্য বন্ধ আছে। এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে মোদী সরকার। এই আইনের আওতায় বেআইনি মজুত এবং কালোবাজারি আটকাতে নির্দিষ্ট কিছু পণ্যের উৎপাদন, সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। যদি কোনো এটাকে সাপ্লাইকে কন্ট্রোল করা হয় বা এক্সেস প্রাইসে বিক্রি করা হয় বা যদি স্মুথলি মার্কেটে এটাকে না সাপ্লাই দেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু এখানে সেকশন 7 অনুযায়ী সেখানে একটা 7 বছর অবধি পানিশমেন্টের প্রভিশন আছে। আইন অনুযায়ী অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় রয়েছে পেট্রোলিয়াম এবং পেট্রোপণ্য। কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তিতে অগ্রাধিকারের তালিকা ঠিক করে দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমে রয়েছে বাড়িতে ব্যবহৃত পাইপড ন্যাচারাল গ্যাস, যানবাহনে ব্যবহৃত সিএনজি, এলপিজি এবং পাইপড কম্প্রেসর ফুয়েল। অগ্রাধিকারের তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে সার উৎপাদন কেন্দ্রগুলিকে। তৃতীয় স্থানে রয়েছে চা এবং উৎপাদন শিল্প। আর অগ্রাধিকারের তালিকায় চতুর্থ স্থানে রাখা হয়েছে শহরের গ্যাস সরবরাহকারী সংস্থাগুলিকে। বাস্তব পরিস্থিতিতে আপনি দেখবেন অনেক মানুষ গ্যাস পাচ্ছেন না, ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে, বাচ্চা আছে, তার জন্য হয়তো তাকে বেশি করে গ্যাস ব্যবহার করতে হয়। তাদের ক্ষেত্রে একটুখানি অবস্থা আমি বলবো খুব খারাপ হবে। এবং সরকারের যদি, প্রশাসনের যদি নজরদারি ঠিকঠাক না থাকে এবং সেটা যদি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার উভয়ে হাত ধরাধরি করে না করতে পারে, তাহলে কিন্তু ওই কালোবাজারিদেরকে আপনি এসমা জারি করেও ঠেকাতে পারবেন না এবং মানুষের যে কষ্ট, সেই কষ্টটাকে আপনি লাঘব করতে পারবেন না। ভারতের যত জ্বালানি লাগে তার 80 থেকে 85% আমদানি করতে হয়, আর তার মধ্যে আবার প্রায় 85% আসে হরমুজ প্রণালী থেকে। তার জেরে এখন হাহাকার। পরিস্থিতি কি আরো খারাপ হবে? কিভাবে সামলাবে কেন্দ্র? এরই মধ্যে ভারতের বিমান যাত্রীদের ওপরও চাপ বাড়ল। জ্বালানি সংখ্যা তৈরি হওয়ায় প্রভাব পড়ল বিমান যাত্রার ওপর। কোথাও সারচার্জ নেওয়া শুরু করলো এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, কোথাও সারচার্জ বাড়ানো হলো। 12ই মার্চ থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের ওপর 399 টাকা করে সারচার্জ নেবে তারা। বর্তমানে অন্তর্দেশীয় বিমান পরিষেবায় জ্বালানির জন্য কোনো সারচার্জ নেওয়া হয় না, তবে বৃহস্পতিবার থেকে 399 টাকা করে সারচার্জ নেবে তারা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোতে যাওয়ার বিমানে 399 টাকা করে সারচার্জ নেওয়া হবে। পশ্চিম এশিয়ায় যাওয়ার বিমানগুলিতেও $10 সারচার্জ নেওয়া হবে বৃহস্পতিবার থেকেই। দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার বিমানগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে $60 সারচার্জ নেওয়া হবে। আফ্রিকার দেশগুলিতে যেতে সারচার্জ বাড়িয়ে করা হয়েছে $90। 12ই মার্চ থেকে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াগামী বিমানেও সারচার্জ বৃদ্ধি করছে এয়ার ইন্ডিয়া। ইউরোপগামী বিমানগুলোর সারচার্জ এখন $100, তা বাড়িয়ে $125 করা হবে। উত্তর আমেরিকাগামী এবং অস্ট্রেলিয়াগামী বিমানগুলির জন্য এই সারচার্জ $150 থেকে বাড়িয়ে করা হবে $200। ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।